এই সোমবার ছিল মিঠুন চক্রবর্তী মহাগুরুর ৭৫তম জন্মদিবস। তো অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন, দাদা মিঠুন দাকে নিয়ে কোনো ভিডিও করো, মিঠুনদাকে ট্রিবিউট জানাও। তুমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করার পর আমরাও ভরসা পেয়েছি। ইউটিউবে প্রথম কেউ মিঠুনদাকে নিয়ে, মিঠুনদার সাপোর্টে রয়েছে। মিঠুন চক্রবর্তীকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় তিনি সাপোর্ট করেছে, তুমি সাপোর্ট করেছো। তো দেখুন, বাস্তবিকতা আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিওগুলো অনেকের ফেটে যায়, বাস্তবে জাস্ট ফেটে যায়। এবারে মিঠুন চক্রবর্তী একজন গ্লোবাল সুপারস্টার, বাংলার একজন, মানে আমি বলবো শেষ এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা পুজো করতে পারি, যাকে আমরা পুজো করতে পারি। এরপর পুজো করার মতো কোনো ব্যক্তিত্ব হয়তো আমাদের বাংলায় থাকবেন না। রয়েছে, এখনও বেশ কিছু রয়েছে, কুমার শানু রয়েছেন, সৌরভ গাঙ্গুলি রয়েছেন। আমি বলছি আর কি, মিঠুন চক্রবর্তী অবভিয়াসলি সেই জায়গার সব থেকে ওপরে। এবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করতে বলতে এমন কোনো ঘটনা যেগুলো হয়তো দর্শকদের সামনে তেমনভাবে পরিচিত নয়, বা এমন কোনো ঘটনা যেগুলো হয়তো সাধারণ দর্শকদেরকে ইন্সপায়ার্ড করে, আমি এই ধরনের ভিডিও তৈরি করি। মিঠুন চক্রবর্তী কোনো সিনেমা আপডেটস আসলে, তার সিনেমা রিলিজ করলে সেগুলো আমরা রিভিউ রিয়াকশন করি, ট্রেলার আসলে বা কোনো কিছু ইনফরমেশন আসলে বলি। আর একটা জীবন, আমি বারবার করে শর্টসে বা বিভিন্ন ভিডিও তৈরি করে বলেছি, মিঠুন চক্রবর্তীর যে স্ট্রাগল লাইফ, এটা আমাদের জানা দরকার। এটা জেনে কি হবে কি হবে না এটা পরের বিষয়। এটা একজন সাধারণ মানুষ হিসাবে আপনি যদি শোনেন, আপনি কানেক্ট করতে পারবেন। জীবনে যে পর্যায়ে থাকুন না কেন, ভালো পর্যায়ে খারাপ পর্যায়ে, হয়তো নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নিচ্ছেন, বা হয়তো সব কিছু থেকে হেরে যাচ্ছেন, পিছিয়ে পড়ছেন, এমন সিচুয়েশনে মিঠুন চক্রবর্তীর মতো মানুষ আমাদেরকে ইন্সপায়ার্ড করে এবং জাগিয়ে তোলে যে না, জীবন সুন্দর, বেঁচে থাকা যায়, এবং যদি আমি পারি তাহলে আর আপনারা পারবেন, সাধারণ মানুষ পারবেন। আমি এই জন্য মিঠুন চক্রবর্তীর ঘটনা বারবার করে শেয়ার করি। তো এরকম কিছু তথ্য আজকে শেয়ার করবো। অবভিয়াসলি মিঠুন চক্রবর্তীকে হ্যাপি বার্থডে আমি জানিয়েছি, এবং আমি চাই যে তিনি দীর্ঘ তার আয়ু হোক, আরও দারুণ আমাদেরকে সিনেমা উপহার দিক। মিঠুন চক্রবর্তী এখন বলিউডে আসেন। আপনারা জানেন যে প্রথম ছবি মৃগয়া, যেটি মৃণাল সেনের হাত ধরে তিনি করেন আর কি, তো সেই ছবিতে তিনি জাতীয় পুরস্কার পান। তবে তার জাতীয় পুরস্কারটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়নি বলিউডের কাছে, কারণ বলিউড কখনোই তার জাতীয় পুরস্কারকে খুব একটা গুরুত্ব হিসাবে দেখেনি। কারণ তার চেহারা, তার কালো রং, লম্বা রোগা কালো রং, গায়ের রং কালো, এবং বাস্তবিকত্বে এমন একজন দেখতে মানুষকে বলিউডে হিরো করা যায় না, ভিলেন করা যায়, সাইড ক্যারেক্টার দেওয়া যায়। অমিতাভ বচ্চন 70-এর দশকে এসে ফাটিয়ে দিচ্ছেন, অভিনয় করছেন, কিন্তু তার পাশে কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তীকে মানায় না। এই জন্য বিভিন্ন প্রডিউসারের কাছে তিনি যখন যাচ্ছেন বারবার করে, তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সেই সময় মিঠুন চক্রবর্তীর নাম পরিবর্তন করলেন। এটা অনেকেই জানে না, তিনি নাম পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করলেন। হ্যাঁ, রানা রেস তিনি নাম পরিবর্তন করে হেলেন, আপনারা জানেন বিখ্যাত ডান্সার হেলেন, তার একটা নৃত্য দল ছিল আর কি, নাচের একটি দল ছিল, সেখানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে রানা রেস অর্থাৎ মিঠুন চক্রবর্তী নাম পরিবর্তন করে সেখানে যান, ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন। বলিউডে তাকে তখনও কেউ চেনে না। তো হেলেন তার নৃত্য দেখে, মানে অতগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার, অত রকম ব্যাকগ্রাউন্ড ডান্সার, অতজন ব্যাকগ্রাউন্ড ডান্সার, মিঠুন এত ভালো নাচতে পারতেন এবং তার এক্সপ্রেশন বা আকর্ষণ এতটা ছিল নাচের ক্ষেত্রে, তার নাচ দেখে হেলেন তাকে প্রথমবার একক ডান্সিংয়ের সুযোগ দেন 30 মিনিট স্টেজে। হেলেনের পরিবর্তে তিনি, মানে তার প্রোগ্রামের পরিবর্তে তিনি 30 মিনিট মিঠুন চক্রবর্তীকে একক ডান্সের সুযোগ করে দেন। এটা তার নৃত্য দলের মধ্যে হয়তো সব থেকে ব্যতিক্রম কোনো ঘটনা ছিল। পরবর্তীতে তার ডিস্কো ডান্সার, আপনারা জানেন যে এমন একটা ছবি বলিউডে প্রথম 100 কোটি টাকা, মানে সেই সময় 100 কোটি মানে আপনি আজকে বুঝতে পারছেন 1000 কোটি প্লাস ব্যবসা দিয়েছিল, টোটাল মিলিয়ন্সে ব্যবসা দিয়েছিল। এবং সোভিয়েত রাশিয়াতে একটা হিউজ কালেকশন। সোভিয়েত রাশিয়াতে যে 3টে ছবি, মানে তাদের নিজস্ব যে 3টে ছবি রয়েছে বা অন্যান্য দেশের 3টে ছবি রয়েছে, তার মধ্যে মেবি সেকেন্ড বা থার্ডে হয়তো ডিস্কো ডান্সার রয়েছে। মেরা নাম জোকার আর ডিস্কো ডান্সার পরপর রয়েছে। আপনি বুঝতে পারছেন কতটা হিট ছবি, ব্লকবাস্টার ছবি। এবং বলা হয় যে সেই সময় শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর নাচ দেখবে, বাপি লাহিড়ির মিউজিকও মিঠুন চক্রবর্তীর নাচ দেখবে বলে, গোটা ছবিটা নয়, গোটা ছবিতে অনেক কিছু ক্রিঞ্জ ছিল যেটা এখন প্রমাণিত, বা সেই সময় হয়তো কন্টেন্টগুলো চলতো, এখন সেরকমভাবে ওয়ার্ক করে না। কিন্তু এখনও যেটা ওয়ার্ক করে, এখনও যেটা দর্শক দেখে পাগল হয়ে যান, সেই সময় দর্শক বারবার করে দেখতে যেতেন। আমাদের বাবার সময়, বা যারা হয়তো 60s বা তার পরবর্তী সময় 50-এর দশক 60-এর দশকে জন্মগ্রহণ করেছে, তারা হয়তো আরও ভালো বলতে পারবে। মিঠুন চক্রবর্তীর নাচ দেখার জন্য, ডিস্কো ডান্স
ডান্সার ছবিটা দেখতে যেতেন দর্শক, দেখতে গিয়েছিলেন হলে বারবার করে, নাচটা এতটাই পপুলার ছিল। সেই ছবি দিয়ে বলিউডে ব্যাক করলেন, তার পরবর্তী সময় তিনি আবার হিট দিতে পারছেন না। এটা কেন দর্শক জিজ্ঞেস করেন বারবার করে যে কেন মিঠুন চক্রবর্তীতে এত বড় হিট দিলেন, ব্লকবাস্টার দিলেন, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন 86 সালে মিঠুন চক্রবর্তী সব থেকে বড় আয়করদাতা ছিলেন। ঠিক আছে, ভারতবর্ষে সব থেকে বড় আয়করদাতা ছিলেন। কত টাকা ইনকাম করতেন আপনি ভাবুন একবার সেই সময় দাঁড়িয়ে। তাহলে কেন মিঠুন চক্রবর্তীকে বিগ গ্রেড ছবি বা ফ্লপ ছবি দিতে হলো? তার অন্যতম কারণ হলো পলিটিক্স। যেহেতু মিঠুন চক্রবর্তীর কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছিল না, তিনি কলকাতা থেকে উঠে এসেছেন, কলকাতা থেকে প্রচুর শিল্পী উঠেছেন, কিন্তু কলকাতা আপনি যদি এখনও দেখেন কোথাও গিয়ে কলকাতার শিল্পীদেরকে না হেয় করার ব্যাপার রয়েছে। এখন অনেকটা কমে গেছে সব জাতপাত ভেদ প্রথা, সেটা রয়েছে। এবং অমিতাভ বচ্চনের মতো বড় একটা বিগ বির একটা বড় মুখ রয়েছে, সেই সময় অবভিয়াসলি বড় হয়েছে, এবং বচ্চন সাহেবকে জায়গা দিতে হবে। তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে সাইড করে দেয়। এটা আপনাদের আমি আগেই শেয়ার করেছিলাম যে একটা ছবিতে কাঁচি চালানো হয়েছিল, মিঠুন আর অমিতাভের একসাথে কাজ ছিল, সেখানে কাঁচি চালিয়ে মিঠুনের ভালো অভিনয়গুলোকে কেটে দেওয়া হয়েছিল, অমিতাভ বচ্চনের অভিনয়গুলো সেখানে ফিকে লাগছিল বলে আর কি। যাই হোক, এই ঘটনা বহুবার হয়েছে। পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী এই 90 দশক বা তার একটু আগে ভাগে যখন অনিল কাপুর বা জ্যাকি শ্রফ বা পরবর্তী সময় গোবিন্দর মতো নায়করা উঠে আসে, তখন মিঠুন চক্রবর্তীকে কিছুটা হলেও সরে আসতে হয়। কারণ কোথাও গিয়ে তাকে মানে সেই লেভেলের ছবি তিনি করতে পারছেন না বা তাকে দেওয়া হচ্ছে না প্রডিউসারের তরফ থেকে। এই জন্য কিন্তু মিঠুন চক্রবর্তী অনেক নতুন প্রডিউসারের সাথেও কাজ করেছেন। আজকে বাংলাতে অনেকে বলে যে মিঠুন চক্রবর্তী নতুন প্রডিউসারদের সাথে কাজ করছেন, এটা আজকে নয়, মিঠুন চক্রবর্তী অল টাইম তিনি নতুনদের সুযোগ দিয়েছেন। এবং বাপি লাহিড়ির ওঠাও তো মিঠুন চক্রবর্তীকে দিয়ে, এবং অন্যান্য অনেক বড় বড় শিল্পী তারা মিঠুন চক্রবর্তীর হাত ধরেই উঠেছেন এবং উঠছেনও, এখনও কাজ করছেন তারা মিঠুন চক্রবর্তীর সাথে। ভালো হোক খারাপ হোক সেটা পরে ম্যাটার করে। এই সময় মিঠুন চক্রবর্তী বুঝতে পারলেন যে কোথাও গিয়ে তার টাকার প্রয়োজন রয়েছে এবং কিছু একটা করতে হবে, বিজনেস করতে হবে। তখন উটিতে গিয়ে তিনি হোটেল শুরু করেন এবং 3 কোটি টাকা তিনি সেই সময় লোন নেন এবং 4 কোটি টাকা তিনি যে সঞ্চয় ছিল সেটা দিয়ে উটিতে তিনি হোটেল শুরু করেন এবং সেটা অবভিয়াসলি দারুণ ব্যবসা করতে থাকে। এবং কয়েক বছরের মধ্যে যেহেতু দক্ষিণ ভারতের ছবি শুটিং চলতো বা লোকে ঘুরতে যেত সেই সময়, তো প্রচুর পরিমাণে হোটেলে তিনি লাভ করেন। তারপর তার একের পর এক হোটেল রেস্টুরেন্ট খোলা, সেগুলো অনেক পরের ব্যাপার। এই সময় তার কিছু বিগ গ্রেড ছবি করতে হয়েছিল, তার কাছে কোনো উপায় ছিল না। এবং বছরে তিনি 10টা থেকে 12টা ছবি করেছেন। 10টা থেকে আমি আনকোট বলছি, 10টা থেকে 12টা ছবিও কিন্তু তিনি করেছেন। এর মধ্যে বিগ গ্রেড ছবি অনেকগুলো ছিল এবং অবভিয়াসলি এগুলো ফ্লপ ছবিও হয়েছে। তার এক অন্যতম কারণ হলো মিঠুন চক্রবর্তীর কাছে উপায় ছিল না, তাকে ওই মার্কেটে টিকে থাকতে হবে এবং যে নামটা তিনি ধরেছিলেন বা যে নামটা তিনি ধরা রয়েছে ইন্ডাস্ট্রিতে, এই ছবিগুলো না করলে কোথাও গিয়ে হারিয়ে যাবেন। ফলত সেই ছবিগুলো তাকে করতেই হবে। এখনও আপনি দেখবেন অনেক অভিনেত্রীর সব ছবি তো ভালো হয় না, পরপর তাকে কাজ করতে হয়, কারণ তাকে ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে হবে, অবভিয়াসলি তাকে থাকতে হবে। তো মিঠুন চক্রবর্তী ব্রিগেড ছবিও সেই সময় অনেক কিছু করেন। এবং তার পরবর্তী সময়ে আবার যখন 2000 সাল আসে, বাংলাতে বাংলা ডান্স বা তার পরবর্তী সময় মেবি বাংলা ডান্স আসে এবং মিঠুন চক্রবর্তীকে বাংলা ছবিতে আমরা তার আগে কিছু দেখেছিলাম 2005-2006 সাল থেকে একদম ভরপুরভাবে তাকে কিন্তু বাংলা ছবিতে আবার দেখতে পেলাম। 2000 সালে পরবর্তী সময় বাংলা ছবিতে আরও ভালো করে দেখতে পেলাম। আমার মনে হয় বাস্তবিক অর্থে বাংলা ছবিতে তার আরও আগে একটু কাজ করা উচিত ছিল। এই সময় প্রসেনজিৎ চুটিয়ে কাজ করছেন, চিরঞ্জিত কাজ করছেন, অভিষেক কাজ করছেন। তো সেই সময় মিঠুন চক্রবর্তীকে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও জমিয়ে কাজ করলে, ওই বিগ্রেড ছবিগুলো বাইরে না করে যদি বাংলা ইন্ডাস্ট্রিতে সময় দিতেন, তাহলে তো কোথাও গিয়ে তার কেরিয়ারের জন্য উপকার হতো। যাই হোক, পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীকে ফিরে তাকাতে হয়নি আর, এবং প্রচুর বিগ্রেড ছবি, প্রচুর ফ্লপ ছবি, যেরকম তার জীবনে সব থেকে বেশি ফ্লপ ছবি মেবি তিনি দিয়েছেন, সব থেকে বেশি ছবিও তিনি করেছেন অবভিয়াসলি, সেরকম সব থেকে ব্লকবাস্টার হিট বা অল টাইম ব্লকবাস্টার হিট বা বলা যেতে পারে এখনও যার ছবির জন্য সব থেকে মুখিয়ে থাকেন দর্শক, সেটাও কিন্তু মিঠুন চক্রবর্তী নিজেই করেন। ফলত একজনের মানুষের কেরিয়ারের ওঠা নামা এইভাবে উঠতে থাকে, নামতে থাকে। এবং তার বিভিন্ন জার্নির কথা আপনাকে বললাম যে তাই তিনি যখন ওঠার সময়গুলোতে কীভাবে নিজেকে ভেঙে নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং কালো, রোগা, লম্বা, এই বদনামগুলো তাকে বরাবর শুনতে হয়েছে এবং তাকে বিভিন্ন সময় ভিলেনের ক্যারেক্টার বা অন্য সাইড রোলও অফার করা হয়েছে, যে মিঠুন চক্রবর্তী অবভিয়াসলি করেননি আর কি, কারণ তিনি হিরো হতে এসেছিলেন।
হিরোই রয়েছেন এবং আগামী দিনে আমাদের সামনে হিরো থাকবেন। আপনাদের কি মতামত? মিঠুন চক্রবর্তীর বার্থডে আপনারা কীভাবে সেলিব্রেট করলেন? মহাগুরুকে কতটা ভালোবাসেন অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা। জয় হিন্দ।